আমি সেই দিনের ফরহাদ যে নাকি 12টা মুরগি 7,000 টাকা দিয়ে শুরু করছিল, এখন আলহামদুলিল্লাহ আমার বর্তমানে 2,000 প্যারেন্টস এবং হ্যাচারি এবং বাড়িতে মুরগি সব মিলে আমার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকায় এখানে আমার বর্তমানে মূলধন আছে। এবং আমি আমার এই ব্যবসা নিয়ে আমি আমার পরিবার এবং সবকিছু নিয়ে আমি ভালো আছি এবং সামনের দিকে এই হাঁস নিয়ে ভালো কিছু করতে চাই। আমরা ছোট সময় বই পড়েছি যে হাঁস সোনার ডিম দেয়, তখন আসলে ওই সময় বুঝতাম না যে হাঁস কিভাবে সোনার ডিম দেয়। আসলে এখন যখন আমি হাঁস পালা শুরু করলাম এখন আমি প্রকৃতভাবে বুঝতে পারলাম যে আসলে হাঁস সোনার ডিম দেয়। কিভাবে সোনার ডিম দেয়? এই হাঁসের যখন আপনি ব্যবসা শুরু করলেন, হাঁস দিয়ে আপনি তার সংসার চালাচ্ছেন, হাঁস দিয়ে আপনি স্বাবলম্বী হচ্ছেন হাঁসের ডিম দিয়ে, তার মানে একটা হাঁসের ডিম সোনার চেয়ে কিছু কোনো দিক দিয়ে কমতি নয়। আমার যখন ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমার মাথায় আসলো যে না, চাকরি পিছিয়ে দৌড়ে তো কিছু করতে পারবো না, কারণ চাকরি পিছিয়ে করলে আমার বাবা একজন প্রাইমারি হেড টিচার। তো আমি শুরু সময় দেখতাম যে বাবা মোটামুটি সীমিত আয়ের ভিতরে চলতো। যদি বলতাম যে বাবা এ লাগবে, বাবা দিত, কিন্তু সেটা বেশি হইতে পারতো না, কম হইতে পারতো না। তখন বাবার মুখে তাকে দেখতাম যে আসলে বাবার যে কষ্ট করে টাকার উপার্জন করছে চাকরি থেকে, সেটা দিয়ে আমাদের মোটামুটি চলতেছে, কিন্তু ভালো উন্নত জীবন যাপন করার মতো না। ওদিকে পরে আমার মামারা বা আমার যারা আত্মীয় স্বজন আছে তারা মোটামুটি ভালো প্রতিষ্ঠিত, তারা ব্যবসা বাণিজ্য করে। তো সেই থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে না, আমি আসলে ভালো কিছু করবো, ভালো কিছু করতে হলে অবশ্যই আমাকে ব্যবসাতে আসতে হবে। তখন আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করার পরে কিছু উন্নত জাতের টার্কি মুরগি দিয়ে শুরু করি। টার্কি মুরগি দিয়ে খুব ভালো কিছু করেছিলাম। পরিবার তো আসলে মুরগি পালার জন্য এরা মোটামুটি রাজি না, কারণ বাবার ইচ্ছা ছিল যে বাবা যেহেতু শিক্ষকতা করে, আমার বাবার ইচ্ছা ছিল যে আমিও মোটামুটি গভর্নমেন্ট জব করি। তখন প্রথম পর্যায়ে বাবা অনেক রাগান্বিত বলছিল। মূলত আব্বু 3 মাস মূলত ফার্মে যায় নাই। 3 মাস আমি যে ফার্মটা লিস্ট নিয়েছিলাম, আমার তো ফার্ম করার মতো আমার টাকাও ছিল না। তখন আমার নানি বাড়ির পাশে আমি একটা ফার্ম লিস্ট নেই, 2টা ফার্ম লিস্ট নেই, প্রথমে একটা না পরে আরেকটা। তো ফার্মের লিস্টের টাকাটা হচ্ছে আমার আম্মুর কিছু সঞ্চয় টাকা ছিল, এ থেকে আমি সংগ্রহ করি এবং প্রথম যে বড় যে মূলধনটা, এটা 3 লাখ টাকা আমরা লোন করি প্রথম। আমি যখন ব্যবসার কথা বাড়িতে প্রথম বলি, তখন আব্বু একদম রাজি না। তখন আম্মুর কাছে বলার পরে আম্মু কাছে কিছু টাকা ছিল, ওই টাকাটা আম্মু আমাকে এক প্রকার লুকিয়ে দিয়েছিল 75,000 টাকা। তারপরে ওই 75,000 টাকা দিয়ে আমার বাড়ির পাশে আমি আমার যে ছোট ঘর ছিল, ওই ঘরেই প্রথম শুরু করি। যখন নাকি ঘরে শুরু করার পর দেখলাম যে মোটামুটি টার্কি বাচ্চা চাহিদা খুব ব্যাপক, তখন আমি ভালো কিছু আর্ন করার চেষ্টা করতেছি। তখন আম্মু চিন্তা করলো যে না, মোটামুটি দেখা যাচ্ছে ব্যবসা আর্ন ভালো। প্রথম বাচ্চা কিনছিল আমার চাচাতো ভাই, সে টার্কি মুরগি আনছিল তার ফার্মে। ওখান থেকে আমি একটা বাচ্চা 600 টাকা করে নিছিলাম। 7,000 টাকা দিয়ে 12টা বাচ্চা নিই। তো 12টা বাচ্চা নেওয়ার পরে দেখলাম যে মোটামুটি ভালো বড় হচ্ছে। পরবর্তীতে এই বাচ্চাগুলো আমি বিক্রি করে নাই। বিক্রি না করে পরবর্তীতে আমার কাছে যে আরো টাকা ছিল, আমি আরো বাচ্চা কিনি। আমি মনে করলাম যে আমি সফল হবো। পরবর্তীতে আমার কাছে যে 70-75,000 টাকা মূলধন ছিল, এই মূলধন পুরো টাকা আমি ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে চিন্তা করলাম যে আমার যে ফার্ম যে সংকট, মানে আমার যে বাড়ি একটা রুম ছিল, ওই রুমে আমি প্রথম শুরু করি। রুমে আর জায়গা কুলাচ্ছে না। তখন আমি আম্মুকে বললাম যে কিছু বাচ্চা তো বিক্রি করা যায়। তখন আমি বাচ্চার দাম 300 থেকে 350 টাকা পাইকারি বেচতাম। আমি তো খুচরা কিনি 600 টাকা দিয়ে। তখন দেখা যাচ্ছে আমার ভালো একটা প্রফিট হচ্ছে। প্রথম মেবি খেয়াল নাই, তবে প্রথম দিনে 100 ডিম থেকে 60টা বা 65টা বাচ্চা ফুটছিল। হ্যাঁ, আমার কিন্তু ইনকিউবেটর ছিল না। আমি আমার বাড়ির পাশে গ্রামের নাম আছে জাল্লারা, ওখানে মুরগি বাচ্চা ফুটাইতো। ওরা মুরগি বাচ্চা ফুটানোর পরে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমার কিছু টার্কি বাচ্চা ফুটাই দিবেন। ওরা আমাকে ওই সময় মনে ছিল একটা বাচ্চা ডিম ফুটানোর জন্য ওরা 25 টাকা নিয়েছিল, একটা ডিম ফুটানোর জন্য। মানে বাচ্চা ফুটুক আর না ফুটুক, কিন্তু তারা ঠিকই আমার কাছে 25 টাকা করে নিয়েছিল। 25 টাকা নেওয়ার পরে আমি বাধ্য হয়ে তাদের কাছে ফুটাই। একটা সময় দেখলাম যে না, মোটামুটি লাভ হচ্ছে। তখন আমি মনে করলাম যে না, আমি যদি ব্যবসাটা বড় করতে পারি তাহলে আমার যে চাকরি পিছনে ধরে লাভ নাই। আমি এখান থেকে চাকরি থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। এই ব্যবসাটা যদি আমি দাঁড় করাতে পারি তাহলে আমার মনে হয় যে আমি ভালো কিছু করতে পারবো। বাবা রাগান্বিত হওয়ার কারণ ছিল 2টা। একটা হচ্ছে আমি লেখাপড়া করছি এতটুকু, বাবার ইচ্ছা ছিল আমি ভালো একটা চাকরি করি। আর আরেকটা কারণ ছিল বাবাকে অনেকভাবে বলতেছিল যে তোমার ছেলে লেখাপড়া করে কি মুরগি পালে, তেন করে সেন করে, বা ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করো, গন্ধরন্ধ এলাকার মানুষ অনেক কথা বলতেছিল বাবাকে। সেই থেকে আমার বাবা আমার প্রতি রাগান্বিত। জি, আমাকে অনেকে বলছে, আমাকে যখন নাকি আমি এই পেশা শুরু করলাম তখন বলছে হাঁস মুরগি তো মহিলা মানুষ পালে, তুই কি মহিলা মানুষ হয়ে গেছিস? আর তুই তো একটা শিক্ষিত মানুষ হয় কেন হাঁস মুরগি পালবি? হ্যাঁ, আমি যদি প্রথম পর্যায়ে বলি তাহলে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বলতে আমি করোনার প্রায় 1 থেকে 1.5 বছর আমি ফেসবুকই চালাইনি। কেন বলতে আমি ব্যবসাতে এতটা মনোযোগী ছিলাম যে আমি ফেসবুক চালাইলে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সেটা যোগাযোগ করতে হতো, বা অনেক সময় ফেসবুক টিপতাম। এজন্য আমি এতটাই ছিলাম ব্যবসা নিয়ে। হ্যাঁ, আমি ফেসবুক আমার মনে ইনস্টলে ছিল না। এক পর্যায়ে আমি অনলাইনে দেখতে পারলাম ময়মনসিংহ হাঁস প্রজনন কেন্দ্রে নতুন প্রজাতির হাঁস বাইর হয়েছে। পরবর্তীতে দেখলাম যে না, এটা ভালো একটা জাত, 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে পড়াশোনা আসে। তখন আমি ওনার কাছ থেকে প্রথম 30টা বাচ্চা আনলাম। 30টা বাচ্চা 60 টাকা বেশি ছিল আমার কাছ থেকে, এবং ওখানে 60 টাকার বীজ নেওয়ার পর আমি বাচ্চাটি আনার পরে দেখলাম যে না, মোটামুটি বাচ্চাটি ভালো এবং গ্রোথ ভালো এবং দেখতেও খুব সুন্দর। এভাবে যখন আমি শুরু করার পরে দেখলাম যে মোটামুটি রেজাল্ট 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে পড়াশোনা আসতেছে এবং ডিমের পড়াশোনা ভালো। হাঁসে লস খাওয়ার কারণ হচ্ছে হাঁসের যখন প্রথম পর্যায়ে হাঁস পালতাম তখন আমি বুঝতে পারতাম না যে হাঁসে কেন ডিম
ডিম দেয়, কেন ডিম দেয় না, বা কোন জাতের হাঁস কিনলে ভালো হবে, বা হাঁস কেন হাঁসের খাবার কি খাওয়াবো, অনেক কিছু প্রথমে বুঝতাম না বুঝার কারণে আমি লস খাইছি। প্রথম কিভাবে লস খাইছি, আমি যখন প্রথমে হাঁস পালতাম তখন হাওড়ে যখন হাঁস নিয়ে গেছি তখন দেখলাম যে হাঁসের ডিম একবার কমে আবার বাড়ে, একবার কমে আবার বাড়ে। এটা কেমন কি হলো? পরে চিন্তা দেখলাম যে হাঁসের যে খাবারটা এটা কন্টিনিউয়াসলি তাকে সুষম খাবার দিতে হবে। হাওড়ে যখন একদিন খাবার পাবে আরেকদিন খাবার পাবে না, তখন আমার এটাকে আপনাকে মিস্টেক করা যাবে না। হাঁস যে হাওড়ে পালতে হয় এটা বুঝতে পারলাম যে যখন নাকি আমার বাড়ির পাশে আমার একটা ছোট্ট একটা মানে খাল আছে, ওই খালেতে আমি প্রথম পর্যায়ে হাঁস নিয়ে শুরু করি। তখন দেখলাম যে মোটামুটি বর্ষাকালে পানি থাকে, শীতকালে পানি থাকে না। হাঁসের ফুল প্রোডাকশন থাকে শীতের সময়, হাঁসের ডিম লাভই হয় শীতের সময়। তো শীতের সময় পানি নাই মানে হাঁসের ডিম নেই। তখন বললাম চিন্তায়, তো চিন্তা করে চিন্তা করলাম যে হাঁস কিভাবে মানে 12 মাস হাঁস পালা যায়। তখন মূলত আমি বিয়ে করছি বাজিতপুরে। তো বাজিতপুরে বিয়ে করার পরে আমার একটা রিলেটিভ ছিল নিকলিতে, ওদের আত্মীয়, আমার মামা শ্বশুর বাড়ি। তো ওখানে প্রথম আমি খোঁজ নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আমার যে 600 হাঁস আছে, তো 600 হাঁস তো আমার এখানে পানি শুকাই গেছে, আপনাদের হাওরে কোনো ব্যবস্থা করা যাবে কিনা। তখন ওনার মাধ্যমে একটা লোক বাড়ি করি এবং কিছু জায়গা আমরা প্রথম পর্যায়ে ইজারার মতো বা লিস্ট নিয়ে ওখানে প্রথম পর্যায়ে শুরু করার পরে ওখানে কিছুদিন হাঁস ছিল। ওখানে পরে পালা পরে আমি বুঝতে পারলাম যে না, আসলে হাঁস যদি বাণিজ্যিকভাবে করা যায় তাহলে এক হাওরে নয়তো পুকুরে, দুটো একটা করতে হবে।